ওয়েল গাইস, রিসেন্টলি কিছু বাজ উঠেছে এই সময়ে এবং আপনারা কিছু নিউজ ফিড এবং কিছু নিউজেও আপনারা দেখতে পাচ্ছেন যে ওপার বাংলা জিত এবং বাংলাদেশের ডিরেক্টর রায়হান রাফি এবং সাথে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় একটা সিনেমা তৈরি হতে পারে। এটা লিটারালি এখনো পর্যন্ত একটা বাজ হিসেবেই রয়েছে। তো সেইটা নিয়ে আসলে একটা ওপিনিয়ন দিতে চাই। সো রায়হান রাফির সিনেমাতে একটা সাইনিং রয়েছে। আপনি যখন রায়হান রাফির একটা সিনেমা দেখতে বসবেন তখন প্রথম থেকে একরকম লাগবে সিনেমাটা, মাঝখানে এসে একরকম হবে এবং শেষে গিয়ে শেষের জাস্ট 10 মিনিট 15 মিনিট আপনাকে জাস্ট সেই সিনেমাটা একটা জিনিস ভাবাতে বাধ্য করবে যে হ্যাঁ, এই সিনেমার ভিতরে কিছু একটা চলতেছে, মানে কি যে হবে লাস্ট সিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা আপনি সুরঙ্গের সময় দেখেছেন, সেটা আপনি পরাণের সময়ও দেখেছেন এবং এইটা আপনি তুফানের সময়ও দেখছেন যে লাস্ট 10 থেকে 20 মিনিট আপনি সেই সিনেমাটা থেকে চোখ সরাইতে পারবেন না। এমন কিছু এলিমেন্ট, এমন কিছু টুইস্ট রায়হান রাফি তার সিনেমাতে রাখে। এস রাজামৌলি যেমন একটা সাইনিং রয়েছে তার সিনেমার মধ্যে, প্রশান্ত নীলের একটা সাইনিং রয়েছে তার কেজিএফ সিনেমার মাধ্যমে এবং সালারের মাধ্যমে, এবং তারই ধারাবাহিকতায় রায়হান রাফির নিজস্ব একটা সাইনিং রয়েছে তার প্রত্যেকটা সিনেমার মধ্যে। এবং এই সিনেমাগুলোর আপনি শেষের দৃশ্য, মাঝখানের দৃশ্য এবং প্রথমকার দৃশ্য মিলাইতে পারবেন না, অ্যাকচুয়ালি গেস করতে পারবেন না যে আসলে সিনেমা শেষে কি হয়। দ্যাটস ওয়াই একটা দর্শক যখন সিনেমাটা দেখে হল থেকে বের হয় তখন তার ভিতরে সেই সিনেমাটা গেঁথে যায়। তো এই সাইনিংটা অনেক ডিরেক্টর করতে পারে না, দ্যাটস ওয়াই তাদের সিনেমাটা দর্শক হল থেকে বের হওয়ার সাথে সাথে ভুলে যায়। আমি যখন তুফান ফার্স্ট দেখে বের হয়েছে, আমার 5-6 ঘন্টা আমার বন্ধু বান্ধব আশেপাশে যারা ছিল, ইভেন একটা ছোট্ট বাবু ছিল, সেও আসলে বলতেছে শেষে এইরকম একটা টুইস্ট থাকবে আসলে ভাবতে পারিনি। তো এটাই যে রায়হান রাফির প্রত্যেকটা সিনেমাতে তার নিজস্ব একটা আধিপত্য থাকে, তার গল্পের মধ্যে নিজস্ব একটা ভেরিয়েশন থাকে। তো এই জন্য আসলে রায়হান রাফির সিনেমাগুলো এই লেভেলের সুপারহিট পর্যায়ে চলে যায়। সো এখন আসি কাম টু দ্য পয়েন্ট। এই মুহূর্তে রায়হান রাফি যখন শাকিব খানের মতো একজন মেগাস্টারকে নিয়ে কাজ করছে, সেই মুহূর্তে যখন প্রপোজাল আসে তার কাছে ওপার বাংলার জিত তার সাথে কাজ করবে এবং সেটা জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে তার কাছে খবর পৌঁছায় এবং জিত তাকে ইনভাইট করেছে এবং কলকাতাতে দেখা করার জন্য বলা হয়েছে, এই প্রপোজালটা আসলে রায়হান রাফির একসেপ্ট করা উচিত হবে কি না, এটা আসলে নানান প্রশ্ন, নানান জনের নানান মত থাকতে পারে। একজন বলতে পারেন যে হ্যাঁ খুব ভালো হয়, একজন বলতে পারেন যে মোটামুটি ভালো হয়, আবার এটাও বলা যায় যে তুফানের মতো একটা ব্লকবাস্টার সিনেমা দেওয়ার পর একজন মেগাস্টারের সাথে কাজ করার পরে এইরকম একজন ফ্লপ স্টারের সাথে কাজ করা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে এবং রায়হান রাফির ক্যারিয়ার যেই তুঙ্গে রয়েছে সেই মুহূর্তে এসে ওইরকম একজন যার ডাউনফল চলতেছে গত 10 বছর ধরে, তার প্রত্যেকটা সিনেমার ভেরিয়েশন একই রকম এবং তিনি প্রত্যেকটা সিনেমাতে এগ্রেসিভ লুক দেখাইতে চায় এবং প্রত্যেকটা সিনেমাতে তিনি তার গ্যাংস্টার ভাইব দেখাইতে চায় এবং প্রত্যেকটা সিনেমাতে যখন একজন অভিনেতা অ্যাকশন, মারকাটারি এইগুলোর দিকে ফোকাস করে, সেই অভিনেতার আসলে কতটুকু যোগ্যতা আছে রায়হান রাফির সাথে কাজ করা। লিটারালি এটা আসলে অনেকের মনেই প্রশ্ন যে একজন সুপারস্টার দাবি করে তার ভক্তরা, কিন্তু তার মধ্যে তার অ্যাক্টিংয়ের ভিতরে কোনো ভেরিয়েশন নাই। গত 10 বছর ধরে যদি তার সিনেমাগুলো আপনি লক্ষ্য করেন, অ্যাক্টিং খুঁজে পাবেন না, জাস্ট রোবটের মতো একটু মডেলিং করলো এবং কিছুটা মারপিট করলো এবং গল্পের তো কোনো ভেরিয়েশনই নাই। সেটা আমরা রাবণের বেলা দেখেছি যে সেখানকার গল্পটা একটু স্ট্রং ছিল এবং সেটা তাও একটা পরিচিত গল্প, আহামরি ওই লেভেলের কোনো স্টোরি ছিল না। আর চেঙ্গিজে তো কোনো একটা গোজামিল, মানে কিভাবে গল্প থেকে যে কিভাবে কি মেক করে দিচ্ছে, কি বোঝাইতে চাইছে, সেটা আসলে অনেকেই কনফিউজড হয়ে গেছে। এবং রিসেন্টলি তার বিগেস্ট ফ্লপ সিনেমা মুক্তি পেল মানুষ। এই সিনেমাটার মধ্যে যদি আপনি খেয়াল করেন, সেখানেও তিনি তার অ্যাকশন ভাইবসটা মানে খুব করে দেখাতে চাইছে যে এই মানুষটা মানে কেন বারবার তাকে অ্যাকশন কেন দেখাইতে হবে। আপনি যদি অপরদিকে দেবের যদি সিনেমাগুলো দেখেন, কি অ্যাক্টিং তিনি তার সিনেমার মধ্যে, গল্পের মধ্যে কি ভেরিয়েশন নিয়ে আসতে, প্রত্যেকটা সিনেমাতে ভেঙে ভেঙে দেব অভিনয় করছে। অন্যদিকে জিৎ তার একই প্যাটার্নে, একই স্টাইলে, একই সোয়াগ নিয়ে বারবার একই কাজ করে যাচ্ছে, যার ফলে দর্শক বিন্দুমাত্র আগ্রহ দেখায় না জিতের ওপরে। অন্যদিকে শাকিব খানের ওপরে যদি আপনি দেখেন যে প্রিয়তমাতে বৃদ্ধ লুকটা যে দিল আর কি অ্যাক্টিং করছে, এইটা আসলে কোনো ফ্লপ স্টারের পক্ষে সম্ভব হয়নি আজ পর্যন্ত এবং হবেও না। কারণ একজন হিরো যখন তার একটা দিকেই ফোকাস করে প্রত্যেক সিনেমাতে, তাহলে সেই সিনেমাটা কতটুকু দর্শকের মন জয় করতে পারে, এটা নিয়ে আসলে অনেকের মনে অনেক প্রশ্ন।
এবং এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত জিৎ গর্বের সাথে দিয়ে এসেছে যে তার পছন্দ লাগে অ্যাকশন, তার পছন্দ লাগে কমার্শিয়াল। প্রিয়তমার ওই বৃদ্ধ লোকের অভিনয় দেখে যখন দর্শকদের মনে একটা আকর্ষণ তৈরি হয়েছে, যে একটা মানুষ ডিসাইড করছে যে এই পোস্টারটা দেখে এই সিনেমাটা দেখতে হবে, এই গানটা দেখে এই সিনেমাটা দেখতে হবে, এই বৃদ্ধের লুকটা জাস্ট অসাম লাগতেছে, এই সিনেমাটা দেখতে হবে অন্তত এই বৃদ্ধের লুকটা দেখার জন্য, যে কেন সে বৃদ্ধ হয়। এই আকর্ষণটা যখন জিৎ দিতে পারে না, তখন আসলে তার অ্যাক্টিং স্কিলের ওপরে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে যে আসলে তিনি কি আসলে প্রপার অ্যাক্টিং করতে জানেন না। যদি জেনেই থাকবেন তাহলে কেন প্রত্যেকটা সিনেমাতে তার একই রকম ধাঁচ থাকবে। একটা হিরো হিসেবে যখন জন্ম নেন তখন তাকে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা অভিনয় ভেঙে ভেঙে করা উচিত। তাতে কি হবে যে প্রত্যেকটা ডিরেক্টরের মনে প্রশ্ন জাগবে যে আরে এ তো এই কান্নার সিনটা ভালো পারে, একে দিয়ে এই ধরনের একটা সিনেমা বানানো যাবে, যেটা শাকিব খানের বেলায় হয়। শাকিব খান কানলে দর্শকরা কান্না করে। আর আমরা যখন দেখেছি যে সুলতান দ্য সেভিয়ার সিনেমাতে জিতের কান্না দেখে মানুষ হাসছিল। এবং যদি আপনি লক্ষ্য করেন তার কোনো গানই সেইভাবে হিট হচ্ছে না। রাবণের কোনো গান হিট হয়নি, চেঙ্গিজের কোনো গান হিট হয়নি, এবং মানুষের কোনো গান হিট হয়নি, বুমেরাঙের কোনো গান হিট হচ্ছে না। সেক্ষেত্রে তাকে তো ভাবা উচিত যে কোনো রকমে গোজামিল দিয়ে একটা সিনেমা বারবার ডিজিটাল রাইট, স্যাটেলাইট রাইট এইসবের চিন্তা করে যখন সিনেমার খরচ আমি তুলতে যাচ্ছি, কিন্তু দর্শককে অ্যাকচুয়ালি আমি কি পুশ করছি সেটার দিকেও তো আসলে নজর রাখা উচিত। সিনেমা করলাম, কোনো রকমে আমার টাকাটা উঠে আসলো, ব্যাপারটা হচ্ছে তার ক্ষেত্রে এরকমই হয়ে এসেছে। কিন্তু যদি আমরা দেখি অপরপক্ষে দেবের দিকে, শাকিব খানের দিকে, তারা কি পরিমাণ পরিশ্রম করছে একটা সিনেমার প্রতি। প্রত্যেকটা শাকিব খানের যে সিনেমাগুলো যদি আপনি দেখেন, দরদে একরকমের লুক, প্রিয়তমাতে এক রকমের লুক, আবার হচ্ছে তুফানে একরকমের লুক। আপনি দেখেন জিতের ক্ষেত্রে তার প্রত্যেকটা সিনেমাতে একই রকম আপনি লুক পাবেন, একই রকম আপনি এক্সপ্রেশন, একই রকম তার অ্যাক্টিং স্কিল, একই রকম তার অ্যাকশন। তো এই মুহূর্তে আসলে এইরকম একজন অ্যাক্টরকে নিয়ে কাজ করা রায়হান রাফির মোটেও উচিত হবে বলে আমার মনে হয় না। কারণ রায়হান রাফির এখন উচিত তুফান 2 নিয়ে ভাবা, নিশোর সঙ্গে যে আরেকটা সিনেমা রয়েছে সেটা নিয়ে ভাবা। একটা ডিরেক্টর যখন তুঙ্গে থাকে, সেই ডিরেক্টরের প্রত্যেক বছরে যে তার 5 থেকে 6টা সিনেমা রিলিজ দিতে হবে, ব্যাপারটা এমন না। তো রায়হান রাফি তো আসলে সম্ভব না সবার সাথে কাজ করা। এখন সবাই রায়হান রাফিকে চায়, রায়হান রাফির তো আসলে পসিবল না সবার সাথে কাজ করা। তো সমস্ত দিক বিবেচনা করলে দেখা যায় যে অ্যাক্টিং স্কিলের দিক দিয়ে আমরা যেটা আগে ভাবতাম যে জিৎ মনে হয় অনেক ভালো অ্যাক্টিং করে, কিন্তু আমরা যেই সিনেমাগুলো দেখে আসছি সেগুলো প্রত্যেকটা একই ধাঁচের সিনেমা। আপনি ওই শুধু এক সাথী দিয়ে তো বসে থাকলে হবে না, ঠিক না? আরও তো সাথীর মতো আরও তার ক্যারিয়ারে মিনিমাম হলো আরও 10টা সিনেমা থাকার দরকার ছিল, বাট সেটা মিসিং, সেটা নাই। কপি করতে করতে একটা মানুষ যখন কপির ওপরে ফোকাস থাকে তার নিজস্বতা হারিয়ে যায়। জিতের ওই নিজস্বতা হারিয়ে গেছে। এখন জিতের ওই লেভেলের অ্যাক্টিং আমরা দেখি না, ওই লেভেলের লুকস আমরা দেখি না, ওই লেভেলের গান আমরা দেখি না। কই সুরঙ্গ যখন মুক্তি পাইছে তখন তো আসলে জিৎ তার সাথে যোগাযোগ করে নাই রায়হান রাফির সাথে। তুফান মুক্তি পাওয়ার পরে, সাকিবের সাথে তুফান ব্লকবাস্টার যাওয়ার পরে জিৎ কেন রায়হান রাফির সাথে যোগাযোগ করলো? কারণ জিতের মাথায় ওইটাই গেঁথে গেছে যে আমাকে এখন ওই অ্যাকশন সিনেমাই করতে হবে, ওই গ্যাংস্টার সিনেমাই করতে হবে। দ্যাটস ওয়াই রায়হান রাফিকে দরকার। সুরঙ্গের পরে যদি জিৎ রাফিকে নক করতো তাহলে আমি বলতাম হ্যাঁ, রাফির উচিত জিতের সাথে কাজ করা। তাহলে আমি বুঝতাম জিৎ একজন মন থেকে অভিনয় করতে চাচ্ছে এবং তার অ্যাক্টিং এর যে ভেরিয়েশন, সে যে অ্যাক্টিং পারে, সে যে অ্যাকশনের বাইরে গিয়েও আরো অনেক টাইপের অভিনয় করতে পারে, সেটা দেখানোর জন্য হলো রায়হান রাফিকে ওই সুরঙ্গ টাইপের কোনো একটা সিনেমার জন্য নক করেছে। কিন্তু এখন যখন রায়হান রাফিকে আবার নক করেছে জিৎ, তখন আমাদের বুঝতে আসলে বাকি নাই যে আবার ওই গ্যাংস্টার মার্কা, আবার ওই অ্যাকশন মার্কা। মানে এই মানুষটা এই অ্যাকশন, এই গ্যাংস্টারের বাইরে আর কিছু ভাবতেই পারে না। সো এটা থেকে আসলে জিতের বেরিয়ে আসা উচিত। এখন অনেক জিত ফ্যান আছেন যারা গালাগালি করবেন, কিন্তু আসলে সমালোচনা করা উচিত ভাই। কারণ সাকিবের সমালোচনা শুনতে শুনতে আজকে এই পর্যন্ত, ইভেন এখনও সমালোচনা হয়। সো জিতের যদি সমালোচনা হয় এবং আমাদের এই ভিডিওগুলো যখন তার সামনে গিয়ে পড়ে, তখন তাদের মাথায়ও আসলে অনেক কিছু খেলা করবে। যে যখন আসলে অ্যাকশন খাচ্ছে না জিতের, সেই সময়ে আসলে জিতকে নিয়ে অ্যাকশন সিনেমা রাফির বানানো উচিত না। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আসলে বোঝা যায় যে এই মানুষটা অ্যাক্টিং চায় না, এই মানুষটা চায় মডেলিং, অ্যাকশন আর জাস্ট কয়েকটা ডায়লগ, সিনেমাতে কয়েকটা ডায়লগ দিবে এই সেই হ্যানত্যান, এই আর কি। সেই মানুষটা অ্যাক্টিং করতে চাচ্ছে না। সেই মানুষটা এখনও আমার মনে হয় তাকে সেইখান থেকে বেরিয়ে আসা উচিত। আবার একটা অহংকারী ভাবে যখন একজন ইউটিউবার গিয়ে জিজ্ঞেস করলো যে কলকাতাতে তুফান রিলিজ দিবে, এ ব্যাপারে আপনি কি বলতে চান, তিনি এমন অহংকারী ভাবে বললেন যে মানে তুফানকে তিনি তোয়াক্কাই করতেছেন না। মানে এমনভাবে তিনি
কোনো রেসপেক্ট নাই। ভাই এইভাবে একজন সুপারস্টারের কথা কেমন করে হয়? দেবের দিকে একটু তাকাও, তার থেকে কিছু একটা শিখো। সে কিভাবে একটা প্রশ্নের উত্তর দেয়। জিতকে নিয়ে যখন দেবকে প্রশ্ন করা হয় কত বিনয়ের সঙ্গে, কত ভালোবাসার সঙ্গে, শাকিব খানকে নিয়ে যখন করা হয় কত ভালোবাসার সঙ্গে সে উত্তরগুলো দেয়। সো একজন সুপারস্টার আসলে সব দিক থেকে ডাউনফল। আমার মনে হয় জিত এই বর্তমান সময় সব দিক থেকেই ডাউনফল। বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে, এভাবে কথাটা কেন বলতে হবে? তুমি ওয়েলকাম জানাবা যে অবশ্যই শাকিব খানকে ওয়েলকাম জানাচ্ছি আমি, বা তুফানকে ওয়েলকাম জানাচ্ছি, বা রায়হান রাফিকে ওয়েলকাম জানাচ্ছি। সেই সিনেমা দেখে অহংকার ফিল করে আপনি এমনভাবে সোয়াগ নিয়ে উত্তর দিতেছেন, মনে হইতেছে আমরা কিছু বুঝি না। আমরা বুঝি যে আপনার ভিতরে ভিতরে জ্বলতেছে, এবং তার জ্বলার প্রেক্ষিতে আপনি আবার রায়হান রাফিকে নক করেছেন। যদিও এটা বাজ, যদি বাজ হয় তাহলে বাজ থাক, কিছু কিছু বাজ ইচ্ছা করে তোলা হয় যেন মার্কেটটা গরম থাকে। কিন্তু সব কথার এক কথা, রায়হান রাফির উচিত হবে না এই মুহূর্তে এরকম একজন অ্যাক্টরকে নিয়ে কাজ করা, এরকম একজন ফ্লপ স্টারকে নিয়ে কাজ করা, যার ডাউনফল চলতেছে, গত 10 বছরে কোনো হিট সিনেমা নাই, তাকে নিয়ে অ্যাকশন সিনেমা বানানো উচিত না রায়হান রাফির। তাতে রায়হান রাফিরও কুফা লাগতে পারে, রায়হান রাফিরও ফ্লপ সিনেমা হতে পারে। দেখা গেল যে এই ফ্লপ স্টারের সাথে কাজ করে রায়হান রাফির সেই সিনেমাটা ফ্লপ হইলো, কারণ তাকে নক দিয়েছে অ্যাকশন সিনেমা বানানোর জন্যই, আর অ্যাকশন তো জিতের খাইতেছেই না। সো এই মুহূর্তে রায়হান রাফির উচিত তুফান 2 নিয়ে ভাবা, আফরান নিশোর আরেকটা প্রজেক্ট আছে সেটা নিয়ে ভাবা। একটা ডিরেক্টর সবার সাথে কাজ করতে পারবে না। 2025 সাল ঘিরে রায়হান রাফির অনেকগুলো প্রজেক্ট রয়েছে, অ্যাক্টর বেছে কাজ করে, অলরেডি তার প্রজেক্টগুলো ফিক্সড হয়ে আছে। এই মুহূর্তে রায়হান রাফির উচিত হবে না কোনো ফ্লপ স্টারের সাথে কাজ করে ফ্লপ সিনেমা দেওয়া। ফ্লপ স্টার ফ্যান যারা আছেন তারা করতে পারেন, এটা নিয়ে অবশ্যই আমাকে গালাগালি দিবেন, ওয়েলকাম, গালাগালি দেন, কোনো প্রবলেম নাই। বাট এটা আসলে সত্যি কথা, জিতকে অ্যাক্টিং করা উচিত, জিতের প্রপার অ্যাক্টিং গ্রোমিং করা উচিত। শাকিব খানকে দেখে অন্তত শেখা উচিত কিভাবে লুক চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাক্টিং শিখতে হয়, কিভাবে অ্যাক্টিং স্কিল বাড়াতে হয়। কষ্ট করতে হবে ভাই। জিত ফ্যানরা যদি রাগ করেন তাহলে আপনারা হেরে যাবেন, কারণ সমালোচনা হওয়া উচিত। সমালোচনা হলে এই জিতকে নিয়ে আমরা কোনো না কোনো সময় আবার পজিটিভলি গর্বিতভাবে কোনো ভিডিও বানাতে পারি। সো আপনারা জিত ফ্যান যারা আছেন আমাকে কমেন্টে হয়তো গালি দিবেন, বাট আমার থেকে বড় জিত ফ্যান আপনি না। জিতের বসের ডায়লগ, তার গেট আপ আমি ক্যারি করতাম বস সিনেমার। সো আমার থেকে বড় ভক্ত আপনি হয়ে যান নাই, কিন্তু তার সমালোচনা এখন করতে হবে। সে সেই জায়গাতে চলে গেছে, তার সমালোচনা করলে সে আবার তার ক্যারিয়ার নতুন রূপে শুরু করতে পারবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।